গল্পের শুরুতেই আমরা চার ভাই বোনকে দেখতে পাই। চার ভাই বোন যমজ ছিল। তিন ভাই এক বোন ছিল তারা। বড় ভাইয়ের নাম লিয়াং, সেকেন্ড ছিল জিয়াং আর থার্ড ছিল শিয়াং। তিন ভাইয়ের আদরের একমাত্র বোন ছিল নারা। নারা সবার আদরের ছিল। একদিন যখন তারা চার ভাই বোন একসাথে ছিল, তখন তাদের বাবা মা ভিডিও করতে করতে তাদেরকে প্রশ্ন করে, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তখন তাদের বড় যেজন সে বলে যে আমি সিইও হতে চাই, আমি সব কিছু ম্যানেজ করতে চাই। সেকেন্ড যেজন বলে আমি অনেকগুলো টয় কিনতে চাই। থার্ড ছেলেটি বলে যে আমি চাই আমার একটি পার্সোনাল রুম হোক, যেখানে আমি আমার মতো করে থাকতে পারি। আর তাদের কিউট বোন নারা বলে আমি চাই আমার মা সবসময় ভালো থাকুক, কারণ আমাদের চার ভাই বোনকে সামলাতে মায়ের অনেক কষ্ট হয়। তখন তার মা অনেক খুশি হয়ে যায়, বলে আমি চাই আমার চারটা বাচ্চাই অনেক সুন্দরভাবে বেঁচে থাকুক আর সবসময় তারা হেলদি থাকুক। এইভাবেই অনেকগুলো বছর কেটে যায়। এখানে আমরা লিয়াংকে দেখতে পাই বলতে তাদের বড় ভাইকে। সে যখন তাদের বাসায় যাচ্ছিল, তখন তার সাথে একটি সুন্দরী মেয়ের ধাক্কা লাগে। আর এখানে আমরা বুঝতে পারি এটা তাদের নতুন প্রতিবেশী ছিল। মেয়েটির নাম ছিল জিয়া। লিয়াং তার পিছে পিছে যায়, মনে করে হয়তো মেয়েটির হেল্প প্রয়োজন হতে পারে। তবে লিয়াং তাকে প্রশ্ন করলে যে আপনার কি কোনো হেল্পের প্রয়োজন? সোজাসুজি জিয়া বলে দেয় যে আমার কারো হেল্পের প্রয়োজন নাই, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। এটা বলে সে এখান থেকে চলে যায়। জিয়ার এত খারাপ ব্যবহার দেখে লিয়াং তার বাসায় গিয়ে তার মা বাবাকে বলে আমাদের পাশের বাসায় একটি নতুন মেয়ে উঠেছে, মেয়েটা একদমই সুবিধার না। তখনই তার ভাই বের হয়ে বলে ভাইয়া, মেয়েটি দেখতে কেমন, সুন্দরী কি না? তখন তার বাবা বলে যে তোমার মায়ের চেয়ে বেশি সুন্দরী এই দুনিয়ায় কোনো মহিলাই নেই। সে কথাটি আসলে এইভাবেই বলেছিল। জিয়াং যেহেতু বিজি ছিল, যার কারণে সে খাবার না খেয়েই বেরিয়ে পড়ে। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার নজর পড়ে জিয়ার দিকে। জিয়াকে দেখে জিয়াংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে এত সুন্দরী মেয়ে আমাদের এলাকায় কিভাবে এলো। জিয়া যখনই তার দিকে তাকায়, লে হালুয়া, সে তো পড়ে গিয়ে ফ্রেমটি ভেঙে ফেলে। তখনই জিয়া এখানে চলে আসে। বয়ে জিয়াং বলে যে সরি, আমার দ্বারা ভুল হয়েছে, আমি আপনার জন্য একটি নতুন ফটো ফ্রেম নিয়ে আসবো। জিয়া বলে নো প্রবলেম, এটা আমি এমনিতেই ফেলে দিতে চাচ্ছিলাম। তখন জিয়াং এখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা শিয়াংকে দেখতে পাই, তার স্কুলে দেরি হয়ে যাবে বলে সে খাবার না খেয়েই বেরিয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি শিয়াং কারোর সাথেই তেমন বেশি কথা বলতো না, এই জন্য তার পুরো ফ্যামিলি তাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করত। অন্যদিকে আমাদের জিয়াকে দেখানো হয় যে ময়লা ফেলার জন্য এসেছিল। তখন সে জিয়াংকে স্মোক করতে দেখে। জিয়াং তো তাকে দেখে তার স্মোক লুকিয়ে ফেলে। তারপরও সে ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে এই মেয়ে তো দেখতে গুন্ডা গুন্ডা ভাব, আল্লাহ জানে আমার কি করে বসে। তখন আমরা জানতে পারি যে জিয়ার মা বাবার আসলে আলাদা হয়ে গিয়েছিল। জিয়ার মা অন্য জায়গায় বিয়ে বসেছে আর জিয়ার মা এখন প্রেগনেন্ট, এজন্যই হয়তো সে এখন এমনভাবে থাকে। পরদিন আমাদের স্কুলের সিন দেখানো হয়। তারা তিন ভাই যেহেতু জমজ ছিল, তারা একই সাথে লেখাপড়া করত। তাদের স্কুলে নতুন একটি মেয়ে ট্রান্সফার হয়ে এসেছে। টিচার মেয়েটির সাথে সবার পরিচয় করিয়ে দেয়। তখন আমরা জানতে পারি মেয়েটি আর অন্য কেউ না, জিয়া ছিল। জিয়াকে দেখে তারা তিন ভাই অবাক হয়ে যায়। লিয়াং বলে আরে ভাই, এই মেয়ে তো আমাদের প্রতিবেশী। জিয়াং বলে ভাই জানি, খুব ভালো করেই জানি, এই মেয়ে অনেক খারাপ, এর থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে ভাই, না হয় আমরা প্রবলেমে পড়ে যাব। জিয়াং যেহেতু ক্লাস ক্যাপ্টেন ছিল, যার কারণে তাকে বলা হয় জিয়াকে পুরো স্কুলটা ঘুরে দেখানোর জন্য। সে তো বয়ে বয়ে তাকে নিয়ে ঘুরতে শুরু করে। জিজিং ঘুরে ঘুরে জিয়াকে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিল। তখন জিয়া বলে তোমার কাজ কি হয়ে গিয়েছে? তখন সে বলে যে আমার কাজ মানে আমাকে ম্যাম যা বলেছে আমি তাই করছি, তোমার হেল্প করছি। তখন সে বলে তুমি আমাকে কি ধরনের হেল্প করছো তা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে হেল্প করছো না, ম্যামের কথা রাখছো, কারণ তুমি ক্লাস ক্যাপ্টেন। এখন চলে যাও, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। এটা বলে সে এখান থেকে চলে যায়। জিয়া যখন ক্লাসরুমে যায়, তখন সে দেখতে পায় রুমে কেউ ছিল না, শুধুমাত্র জিয়াং ছাড়া। জিয়াংকে সে বসে থাকা অবস্থায় দেখে। তখন তাকে গিয়ে প্রশ্ন করে ক্লাসরুমের সবাই কোথায়? তখন সে কোনো কিছুই শুনতে পায় না। তার ডেস্কে গিয়ে থাবা দিয়ে জিজ্ঞাসা করে সবাই কোথায়? তখন সে কোনো কিছুই বলতে পারে না, আমরা তো খুব ভালো করেই জানি সে কথা বলে না। তখন সে তার ফোনে টাইপ করতে শুরু করে, আর একটি মেয়ে আসে তাকে নিয়ে যেতে বলে সবাই গানের ক্লাসে আছে, তুমিও চলো আমাদের সাথে গানের ক্লাসে।
যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই মেয়েটি বলে যে আজ পর্যন্ত আমরা কেউ শিয়াংকে কথা বলতে দেখিনি। সে কেন কথা বলে না আমরা কেউ জানি না। 1 বছর আগে তার সাথে কি হয়েছে এটা এখন পর্যন্ত কাউকে জানানো হয়নি। শিয়াং বসে বসে তার বোনের কথা ভাবছিল। প্রথমেই তো আমাদের দেখানো হয়েছিল তাদের 3 ভাইয়ের এক বোন ছিল, তবে তার বোন এখন কোথায় আছে এটা আমাদের দেখানো হয় না। পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো তার বোন কোথায় আছে। ক্লাস শেষে জিয়া খাবার খাওয়ার জন্য একটি ক্যাফেতে যায়। ক্যাফেতে গিয়ে দেখতে পায় ক্যাফেটি তার বাবার ছিল। তার বাবা তাকে চিনতে পারে না। জিয়া তার বাবাকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়। যখন তার বয়স 8 বছর ছিল তখন তার বাবা তাদেরকে ফেলে রেখে এসেছিল। তখন থেকেই জিয়া অনেক কষ্টে বড় হয়েছে। জিয়া দেখতে পায় তার বাবা নতুন করে বিয়ে করেছে, তার একটি মেয়ে বাচ্চাও আছে। সে তার মেয়ে বাচ্চার সাথে অনেক খুশি ছিল। এইসব দেখে জিয়ার কোনো কিছু খাবার মন চায় না। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখনই সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আর তখন লিয়াং আর জিয়াংয়ের নজর তার দিকে পড়ে। জিয়াং বলে যে ভাই এই মেয়েটা এমন কেন। তখন জিয়াং চলে যায় জিয়ার কাছে, গিয়ে জিজ্ঞাসা করে তুমি এমন কেন, তুমি কি ভালোভাবে কারোর সাথে কথা বলতে পারো না? জিয়া বলে তুমি যে সারাক্ষণ স্মোক করো, এটা কি আমি তোমাকে বলি যে কেন স্মোক করো? আগে নিজে ভালো হও তারপর মানুষকে অ্যাডভাইস দিতে এসো। আমাকে উল্টাপাল্টা কথা বলার তোমার সাহস কিভাবে হয়? এখান থেকে জিয়া যখন বাসার সামনে আসে তখন তার সৎ বাবা তাকে বলে, তোমাকে না কতদিন বলেছি আমার ওয়াইফ থেকে দূরত্ব বজায় রাখতে। তুমি জানো না তোমার মা প্রেগনেন্ট, তুমি কেন তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করো? তোমাকে 100 দিন বলেছি আমার ওয়াইফ থেকে দূরে থাকবে, মানে দূরে থাকবে। জিয়া তার সৎ বাবার কথার কোনো উত্তর দেয় না। তখন তার সৎ বাবা তার মায়ের সামনে বলে, আমি তো জিয়াকে বলছিলাম চলো আমরা ডিনার করে আসি। তখন জিয়া বলে যে আমার ক্ষুধা নেই। জিয়ার মা তাকে বলে যে তোর বাবা বলছে আমাদের সাথে ডিনার করার জন্য, তুই কেন রাজি হচ্ছিস না? চল মা আমরা একসাথে ডিনার করে আসি। জিয়া বলে যে না মা আমার ক্ষুধা নেই, তোমরা গিয়ে খেয়ে আসো। প্লিজ আগে থেকে আমার বাসায় এসো না, তোমরা আমার থেকে দূরত্ব বজায় রাখো। এই সব কিছু শুনতে পায় আমাদের শিয়াং। শিয়াং আর সে একই লিফটে করে তাদের বাসায় যাচ্ছিল। লিফট থেমে গেলে যখন সে বের হয়, জিয়া আর বের হয় না, সে সরাসরি ছাদের দিকে রওনা হয়ে যায়। শিয়াং মনে মনে ভাবে সে যদি আমার বোনের মতো কোনো ভুল কাজ করে বসে তাহলে কি হবে। সে দৌড়াতে শুরু করে ছাদের দিকে। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে ছাদে চলে আসে। এখানে আমরা জিয়াকে দেখতে পাই, সে অনেক কান্না করে বলে আমি এই জীবন রেখে কি করব, কেউ তো আমাকে পছন্দই করে না। আমার বাবা আমার বাবার মতো সেটেল হয়েছে, আমার মা মায়ের মতো খুশি আছে, আমি কাকে নিয়ে বাঁচবো? তখনই এখানে শিয়াং চলে আসে আর তাকে আটকায়, বলে তুমি কেন মরার চেষ্টা করছো? তখন সে বলে তুমি কে, তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো কেন? তখন শিয়াং বলে দেখো আমি তোমার প্রতিবেশী, তুমি মরতে কেন চাও? তোমরা সবসময় মৃত্যুটাকেই সহজে কেন বেছে নাও? মরাটা কি এতই সহজ? তখন সে বলে যে তোমার কি হয়েছে, আমাকে এইভাবে কথা বলছো কেন? তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা জানতে পারি আসলে শিয়াংয়ের বোন মারা গিয়েছিল। সে নিজের জান নিজেই নিয়েছিল। কেন নিয়েছিল বা কী জন্য নিয়েছে এটা এখন আমাদেরকে বলা হয়নি। এই জন্যই মূলত শিয়াং তাকে আটকানোর চেষ্টা করে। তখন সে বলে যে আমাকে আটকানোর কোনো চেষ্টা করো না, আমার কেউ নেই, বেঁচে থেকে আমার কি হবে বলো? আমি কার জন্য বাঁচবো, কী জন্য বাঁচবো? কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে দেখতে পারে না। আমি মরে গেলে আমার লাশটা পর্যন্ত কেউ খুঁজতে আসবে না, না আমার বাবা আসবে না আমার মা আসবে। প্লিজ তুমি আমাকে মরতে দাও। তখন শিয়াং বলে প্লিজ তুমি মরো না, আমি তোমার দেখাশোনা করব। আমি যতদিন বেঁচে আছি আমি তোমার দেখাশোনা করব, তোমাকে দেখে রাখবো, তোমার যত্ন করব। তখন জিয়া বলে ওকে দেখা যাবে। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের জিয়াকে দেখানো হয়। লিয়াং জিয়াং এবং শিয়াংয়ের মা জিয়ার জন্য একটি তরমুজ নিয়ে আসে। তখন জিয়া বলে যে আন্টি এত বড় তরমুজ আমি একা খেতে পারবো না। তখন সে মনে মনে ভাবে একা একটি মেয়ে একটি বাসায় কিভাবে থাকতে পারে, সে একটু কষ্টই পায়। সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয় জিয়া যখন স্কুলে যাচ্ছিল শিয়াং তাকে ফলো করে। তখন জিয়া জিজ্ঞাসা করে তুমি আমাকে ফলো করছো কেন? শিয়াং এর উদ্দেশ্য তো আমি খুব ভালো করেই জানি, সে জিয়াকে কোনোভাবেই মরতে দিবে না। তখন সে বলে তোমার আর আমার স্কুল তো সেমই, আমরা একসাথে গেলে কি বা এমন হবে? তখন সে তার পিছু করতে শুরু করে। জিয়াও তখন আর কোনো কিছুই বলতে পারে না। অন্যদিকে জিয়া জিয়াং এর ফ্যামিলি পিকচারটি দেখতে পায় আর ওই জায়গায় সে বুঝতে পারে যে বার্গার শপের মালিক আসলে জিয়ার বাবা ছিল।
ওই জন্যে সে ওই লোকটির সাথে খারাপ ব্যবহার করে চলে এসেছিল। ক্লাসরুমে জিয়াং জিয়ার সাথে খুব ভালোভাবে কথা বলে। সে তাকে কিছু প্রশ্ন করলে সেও তার ভালোভাবেই উত্তর দিচ্ছিল। জিয়াং বলে, আমার মা তোমার বাসায় গিয়েছিল তরমুজ দেওয়ার জন্য, তুমি রাখোনি কেন? সে বলে, আমার ইচ্ছা, তুমি কেন এইসব বিষয়ে কথা বলছো? জিয়া বলে, তুমি আমাকে এত ফলো করো কেন? সে বলে, আমি তোমাকে ফলো করি। তখন জিয়াংকে একজন মেয়ে পছন্দ করত। ওই মেয়ে তাদেরকে কথা বলতে দেখে ফেলে। সে কিছুটা জেলাস ফিল করে তাদের কথা বলা দেখে। মনে মনে সে হয়তো ভাবে জিয়াং জিয়াকে পছন্দ করে। আসলে এমন কিছু কি আদৌ আছে কি না এটা আমরা এখনো জানতে পারি না। জিয়া যখন লাঞ্চ করছিল, তিন ভাই চলে আসে জিয়ার কাছে। তারাও জিয়ার সাথে বসে খাবার খায়। এইসব আবার জিয়াংকে যে মেয়েটি পছন্দ করে সে দেখতে পায়। অন্য একটি মেয়েকে বলে, আগের স্কুল থেকে জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। তখন অন্য মেয়েগুলো জিজ্ঞাসা করে কেন বের করে দেওয়া হয়েছিল। তখন তারা সরাসরি জিয়াকে বলে, তোমাকে নাকি আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। জিয়া উত্তর দেয় যে তোমাদের বান্ধবী যে বলেছে তোমরা তাকেই জিজ্ঞাসা করো। সে অন্যের বিষয়ে কথা বলতে পছন্দ করে, সে খোঁজ হয়তো রাখে, তাই সে জানতে পেরেছে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে জিয়াং জিয়ার পিছনে দৌড়াতে শুরু করে। দৌড়ানির এক পর্যায়ে সে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার পিছনে আসছো? তুমিও কি অন্যদের মধ্যে আমাকে কথা শোনাবে? তখন সে বলে, না, কথা শোনাবো না, আমি তোমাকে একটি কথা বলতে চাই। তোমার বাবা কি ওই বার্গার শপের ওনার? তখন সে কান্না করে বলে যে হ্যাঁ, উনি হচ্ছেন আমার বাবা। তবে তোমাকে একটা কথা বলি, তুমি প্লিজ এই সিক্রেটটা সিক্রেটই রাখো, কাউকে বলো না প্লিজ। তুমি যদি এই কথাটি কাউকে না বলো তাহলে তুমি যে স্মোক করো এটা আমি কাউকে বলবো না। প্লিজ তুমি আমার এই বিষয়টা সিক্রেট রাখো, প্রমিস করো আমাকে কখনোই কাউকে বলবে না। তখন তারা দুইজন এই বিষয়টি নিয়ে প্রমিস করে। দুইজনই বলে যে আমরা একে অপরের সত্যটা কাউকে কোনোদিন বলবো না। জিয়া তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই শিয়াং তার পিছু করতে শুরু করে। জিয়া খুব ভালোভাবেই বুঝতে পারে সে তার পিছু করছে, যার কারণে সে দৌড়াতে শুরু করে। জিয়া হুট করে থেমে গেলে শিয়াংও থেমে যায়। জিয়া তাকে প্রশ্ন করে, কেন আমাকে এইভাবে জ্বালাচ্ছ? প্লিজ তোমরা তিন ভাই আমার পিছু ছেড়ে দাও। তখন সে বলে যে আমি তোমার পিছু ছাড়বো না, আমি বলেছি না আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। তখন জিয়া বলে যে তুমি কি মনে করো যে আমি মারা যাব? আমি কখনোই মারা যাব না, এটা আমার পক্ষে সম্ভব না, আমার এমনিতেই কেউ নেই। আমি ছোটবেলা থেকেই একা বড় হয়েছি আর একা থেকে অভ্যস্ত আছি, যার কারণে আমি মরবো না। তুমি আমার চিন্তা করা বন্ধ করে দাও, আর এমনভাবে প্লিজ আমার পিছু করো না। তোমরা তিন ভাই কেন আমার পিছু করো সারাদিন, এটা আমি বুঝতে পারি না। প্লিজ এখান থেকে চলে যাও। এটা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে এই দুই ভাই বুঝতে পারে তাদের ভাই কথা বলতে পারে, কিন্তু সে তাদের সাথে কথা বলে না। 1 বছর যাবৎ সে বোবা হওয়ার অভিনয় করছে। এখানে তারা প্ল্যান করে তাদের ভাইকে মারবে। অন্যদিকে জিয়ার তার ওই ক্লাসমেট মেয়েটির সাথে দেখা হয়ে যায়। মেয়েটির সাথে যখন সে যাচ্ছিল, তখন জিয়া তাকে বলে যে তুমি না বলেছিলে শিয়াং কথা বলতে পারে না, সে তো আজ আমার সাথে কথা বললো। তখন সে বলে তার ফ্যামিলি এতদিন যাবৎ তার কথা বলা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। যাক, ভালো হয়েছে এখন তো সে কথা বলে। তখন সে তাকে জিজ্ঞাসা করে আসলে কি হয়েছিল, সে এতদিন কথা বলতো না কেন, বা নাড়াটাই কে? তখন সে তাকে খুলে বলে নাড়া আসলে আমাদের সাথেই পড়তো। তাদের তিন ভাইয়ের একমাত্র বোন ছিল। সে সুইসাইড করে মারা যায়। এরপর থেকে শিয়াং কথা বলা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা তিন ভাইকে দেখতে পাই। দুই ভাই মিলে শিয়াংকে মারতে শুরু করে। বলে, শালা, তুই এতদিন যাবৎ কথা বলতে পারিস কিন্তু কেন কখনো আমাদের সাথে কথা বলিসনি? তুই কেন আমাদেরকে এত টেনশনে ফেলে রেখেছিলি? তুই তো অনেক বড় নিমক হারাম লোক। তোকে আমরা কি বলবো, বলার মতো কিছু নেই। তখন শিয়াং বলে যে আমি কিভাবে কথা বলবো, তোমাদের কিভাবে বলতাম আমার বোন নারা আমার জন্য মারা গিয়েছে। ওই দিন নারা অনেকভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল। নারা আমাকে বলে যে ভাইয়া তোর সাথে কথা আছে। আমি বলেছিলাম প্রোগ্রাম আছে, চলে যাচ্ছি, তোর সাথে ক্লাস থেকে এসে কথা বলবো। এটা বলে আমি আমার ক্লাসে চলে যাই। ক্লাসে থাকাকালীন আমার বোন আমাকে অনেকবার কল করেছে, আমি তার কল রিসিভ করতে পারিনি। লাস্ট যখন মায়ের কল আসলো জানতে পারি যে আমার বোন আর বেঁচে নেই। এরপর থেকেই আমি হতভম্ব হয়ে যাই। কথা কিভাবে বলতাম তোদের সাথে বল?
নদীর ধারে গিয়ে আমি আমার বোনের স্কুল ব্যাগ ছাতা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার এখনও আমার বোনের জন্য অনেক খারাপ লাগে। এরপর থেকেই আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। কিভাবে কথা বলতাম? মা বাবাকে তোদেরকে কি জবাব দিতাম? আমার জন্য আমার বোন মারা গিয়েছে। আমি না নিজেকে কখনোই মাফ করতে পারবো না। ওই দিন যদি আমি সময় মতো আমার বোনের কথা শুনতাম, আমি আমার ক্লাসে না যেতাম, আমার বোনকে সময় দিতাম, তাহলে আমার বোন হয়তো আজ মারা যেত না, আমাদের মধ্যেই থাকতো, আমাদের ফ্যামিলিটা অসম্পূর্ণ হতো না। তিন ভাই যখন কান্না করছিল, হলুদ ছাতা নিয়ে একটি মেয়ে আসে। তখন তারা তিন ভাই এক মিনিটের জন্য ভেবে নিয়েছিল তাদের বোন চলে এসেছে। আজ থেকে তারা তার বোনের কথা মতোই কাজ করবে। তখন আমরা দেখতে পাই এটা আসলে অন্য কেউ না, জিয়া ছিল। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনাদের কাছে ড্রামাটি ভালো লাগে তাহলেই আমি নেক্সট পার্ট এক্সপ্লেইন করব, না হয় এক্সপ্লেইন করব না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।